প্রিয় সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় বিবিসি বাংলার সাথে বিএনপি প্রধান, ডিফেক্টো প্রধান বা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সাক্ষাৎকারটি দিয়েছেন, আজকে তার দ্বিতীয় পর্ব দেখলাম। তো দ্বিতীয় পর্বে তিনি অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটা বিষয় নিয়ে আমি আজকের বিষয়টি আলোচনা করতে চাই। সে বিষয়টি হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি কেমন হবে। তো তিনি ডোনাল্ড ট্রাম্পকে নকল করে বললেন বাংলাদেশ ফার্স্ট। তো বাংলাদেশ যে প্রথম, বাংলাদেশে হচ্ছে প্রথম বাংলাদেশের কথা আসবে। তো তাকে বলল যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি বলছেন আমরা ন্যায্য হিস্সা চাই, সার্বভৌমত্ব চাই এবং স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত নিতে চাই। তো ন্যায্য হিস্সা কিসের চাই বললেন তিনি? ন্যায্য হিস্সা চান পানির হিস্সা। আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। আমি আমার বহু ভিডিওতে এই কথাটি বলেছি যে নদীমাতৃক মানে হচ্ছে নদী যার মাতা, অর্থাৎ নদী মাতা যাহার। এই দেশের, এই বাংলাদেশের মাতা হচ্ছে, দেশের যে মা, সেই মা হচ্ছে নদী। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, আত্রাই, মাতামুহুরী, সাঙ্গু, কর্ণফুলী, মধুমতি, শিবসা। আপনি কোন নদীর কথা বলবেন? আমাদের সমস্ত নদী ভারত থেকে এসছে। আমাদের 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে শিরা উপশিরার মতো বেষ্টন করে আছে, যার উপরে ভিত্তি করে বাংলাদেশের মাছ উৎপাদন, বাংলাদেশের খাদ্য উৎপাদন এবং বাংলাদেশটি টিকে আছে। সেই নদীর 54টি নদী ভারত থেকে, ভারতের পাহাড়ি অববাহিকা থেকে আস্তে আস্তে বাংলাদেশের দিকে নেমে এসছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ। এই দুইটি দেশ একসময় একটি দেশে ছিল, যার কারণে ভারত বাংলাদেশ নামে আলাদা কোনো ইস্যু ছিল না। কিন্তু 1971 সালে, 1947 সালে পাকিস্তান এবং ভারত, তারপরে বাংলাদেশ এবং ভারত ইস্যুটি আসে। এই ভারতের নদীর পানি বাংলাদেশ কিন্তু ব্যবহার করছে জন্মের পর থেকে বা জন্মের আগ থেকে। এখন আপনার সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি বাংলাদেশ ফার্স্ট, ধরলাম বাংলাদেশ তো ফার্স্ট হবেই, আপনার দেশ, আপনি তো ফার্স্ট করবেন। আর ভারতও যদি বলে ভারত ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট, তখন আপনি কি করবেন? ভারতের সাথে ভারত যদি আমাদেরকে নদীর পানি বন্ধ করে দেয় বা ডাইভার্ট করে, বা পানি যদি শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দেওয়া যদি 100 ভাগ কমিয়ে দেয়, আর বর্ষা মৌসুমে যদি আরও 50 ভাগ বাড়িয়ে দেয়, তাহলে আমরা বন্যায় ভুগব, আর শুষ্ক মৌসুমে আমরা মরুভূমি হয়ে যাব। তো এই অবস্থা থেকে মুক্তির জন্য উপায়টা কি? বাংলাদেশ ফার্স্ট কি উপায়? এটা হয়তো একটা উপায়, বাংলাদেশ ফার্স্ট। তো বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশকে যদি নদীতে পানি দেওয়া না হয়, তাহলে আমরা কি করতে পারবো? আমরা করতে পারবো আন্তর্জাতিক আদালতে মামলা দেওয়ার ব্যাপারে আমরা কথা বলতে পারি। তো আন্তর্জাতিক আদালতে মামলা দিতে হলে কি করতে হয় আপনারা কি জানেন? আন্তর্জাতিক আদালতে কোনো বিষয়ে মামলা নিতে গেলে কনভেনশনের উপরে ভিত্তি করে মামলাটা করা হয়। যেমন একটা রাষ্ট্রের ভিতরে তার আইন থাকে, রাষ্ট্রের সমস্ত নাগরিক আইন মানতে বাধ্য। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো আইন স্পেসিফিক নেই, এটা আছে বিভিন্ন কনভেনশনের মাধ্যমে। তো আন্তর্জাতিক নদীর পানি, আন্তর্জাতিক নদী বলতে যদি একটি নদী একাধিক দেশের উপরে প্রবাহিত হয়, সেই সব আন্তর্জাতিক নদীর পানি প্রবাহের ক্ষেত্রে একটি কনভেনশন আছে, আন্তর্জাতিক রিভার কনভেনশন, ইন্টারন্যাশনাল রিভার কনভেনশন। সেই রিভার কনভেনশন যদি কেউ ভঙ্গ করে, তার বিরুদ্ধে মামলা করা যায়। তার পূর্বশর্ত হলো সে যে দুটি দেশ এই মামলাতে জড়াবে, দুটি দেশকেই এই নদী কনভেনশনের সিগনেটারি স্টেট হতে হবে। আপনারা জানেন এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত এবং চায়না, এই দুইটি রাষ্ট্র আন্তর্জাতিক নদী কনভেনশনে সিগনেচার করেনি, অর্থাৎ সিগনেটরি রাষ্ট্র নয়। যার কারণে আপনি চাইলেও ভারতকে বা চায়নাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারবেন না, কারণ যেহেতু তারা নদী কনভেনশনে সিগনেটরি নয়।
তাহলে আপনার হাতে মামলা করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় হচ্ছে, অন্য কোনোভাবে তার উপরে প্রেশার ক্রিয়েট করবেন অথবা তাকে যুদ্ধ করে আপনাকে পানি দিতে বাধ্য করবেন। বাংলাদেশ, এই 18 কোটি মানুষের এই জনপদ, 1,47,000 বর্গ কিলোমিটারের এই দেশ, তাদের কি সেই সক্ষমতা আছে যে ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে বাধ্য করবে আমাদেরকে পানি দিতে? সেই সক্ষমতাও আপনার নাই। আরেকটি কি, ভারতের যে ছোট ছোট অঙ্গরাজ্যগুলি আছে, 7টি অঙ্গরাজ্য বাংলাদেশের পাশে, সেগুলোতে বিচ্ছিন্নতা, সেটাও পারবেন না। কারণ এই চেষ্টা তো জিয়াউর রহমানের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, খালেদা জিয়ার আমলে হয়েছে, ডক্টর ইউনূসের আমলেও হয়েছে, কিন্তু কিছুই আপনারা করতে পারেননি। সুতরাং আপনাদের হাতে যে কয়টি অপশন আছে, সেই কয়টি অপশন মৃত। এখন আপনার বাংলাদেশ ফার্স্ট আর মোদির ভারত ফার্স্ট যদি দুই জায়গায় থাকে, তাইলে এই বাংলাদেশ শুষ্ক মরুভূমিতে পরিণত হবে। তাই আমাদেরকে মধ্যমধ্যি জায়গায় আসতে হবে, যে দুইটা দেশের স্বার্থ দুই দিক থেকে ছাড়তে হবে। ভারত ফার্স্টের জায়গা থেকে একটু নেমে আসতে হবে, আর বাংলাদেশকে বাংলাদেশ ফার্স্টের জায়গা থেকে একটু নেমে আসতে হবে, এবং প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিয়ে দুইটা বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে একটা নেগোশিয়েটেবল একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। যে রিলেশনশিপের কারণে ভারত আমাদেরকে নদীর যে স্বাভাবিক প্রবাহ, নদীর যে ন্যাচারাল প্রবাহ, সেই প্রবাহ মোতাবেক পানি দিতে সম্মত হবে। শুধু কি পানি, আমরা একসময় শুনতাম ভারত আমাদের কাছ থেকে শুধু নেয়, ভারত আমাদেরকে ব্যবহার করে, কিন্তু এই ইউনূস সরকারের আমলে এসে জানলাম ভারতের হলদিয়া পোর্ট দিয়ে প্রতি বছর আমাদের 5,000 কোটি টাকা আমরা রপ্তানি করতাম, কি গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য দ্রব্য। এখন ভারত কি করেছে, বলেছে না, আমাদের হলদিয়া বন্দর, মানে কলকাতার পশ্চিমবঙ্গের যে হলদিয়া বন্দর, সেই হলদিয়া বন্দরটি বাংলাদেশ এখন আর ব্যবহার করতে পারে না। আমাদের বিদ্যুতের অভাবে আপনারা জানেন 2001, 2, 3, 4, 5, 6 সালের দিকে দেখেন মানুষের প্রোডাক্টিভিটি অর্ধেক নেমে গেছিল। শেখ হাসিনার আমলে এসে সেই বিদ্যুতের উন্নতি হয়েছে। এর একটি কারণ, তারা চেষ্টা করেছে দেশের ভিতরে করতে, আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানিও করা হয়েছে, আদানিদেরকে কন্ট্রাক্টও দেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের যে পাওয়ার জেনারেশন, আমাদের যে পাওয়ার প্রডিউস, সেটাও কিন্তু ভারত থেকে এসছে। পানি দরকার, ভারত থেকে এসছে। পেঁয়াজ দরকার, ভারত থেকে আসে। কোরবানির গরু দরকার, ভারত থেকে আসে। মসুরের ডাল দরকার, ভারত থেকে আসে। এই সীমান্ত অঞ্চলের কাপড়ের চাহিদা ভারত থেকে এসছে। তার মানে কি দাঁড়াচ্ছে, চাল, ডাল, লবণ, তেল আপনার যখন যা দরকার তখনই আপনি ভারত থেকে আনেন। আর আপনার ফার্স্ট হলো বাংলাদেশ, এখন মোদির ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া। সেই জায়গায় যদি রাষ্ট্রনায়ক, দেশনায়ক অথবা তারেক রহমান অথবা খালেদা জিয়া, শেখ হাসিনা, ইউনূস অথবা অন্য কেউ, যার কথাই বলেন, তারা যদি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের প্রতিবেশীদের সাথে যদি আলোচনা না করে, ডায়ালগ না করে, অন্যদের চাইতে, পৃথিবীর অন্য অঞ্চলের চাইতে এই অঞ্চলকে যদি গুরুত্ব সহকারে বিবেচনা না করে, তাহলে সেটা আত্মঘাতী হবে বাংলাদেশের জন্য। কারণ আমি আমার বক্তব্যের প্রথম অংশে যে কথাটি বলেছি, যুদ্ধ করে অথবা মামলা করে ভারতের সাথে কোনোভাবেই আমরা নেগোসিয়েশন করার, আমাদের কোনোভাবেই সমাধান করার সামর্থ্য নেই। আমাদের সামর্থ্য একভাবেই আছে, আলোচনার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র যদি নিজের জনগণ, নাগরিক এবং বিশ্ব সভ্যতা, সংস্কৃতি, জলবায়ু, এইসব বিষয়কে কনসিডারেশনে নিয়ে যদি একটি আলোচনার টেবিলে বসতে পারে, তাহলে এই দুটি দেশ বন্ধু হিসেবেও থাকতে পারে এবং দেশের মানুষ, সমাজ, রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে। তা না হলে এই একঘেয়ে কথাবার্তা যে ভারতের সাথে সম্পর্ক পৃথিবীর অন্য যে কোনো দেশের মতোই হবে, এই কথাটি একটি আনাড়ি কথাবার্তা। এটি মানে অরাষ্ট্রনায়ক সুলভ কথাবার্তা। কারণ আপনি ভেনেজুয়েলার সাথে আমার কোনো সম্পর্কই দরকার নেই,
চিলি, উরুগুয়ে, মেক্সিকো, কিউবা, ওদের সাথে হয়তো ব্যবসা বাণিজ্য কিছু হতে পারে, তাদেরকে আমার বর্ডারে পাহারা দিয়ে রাখতে হবে না। তাদেরকে তাদের নদীর পানি আমার ব্যবহার করতে হবে না। তাদের দেশের উপর দিয়ে আমাকে এই বিদেশে পণ্য পাঠাতে হবে না। তাদের কাছ থেকে পেঁয়াজ, রসুন, আদা আমাদেরকে কিনতে হবে না। তাহলে বুঝতে হবে যে কোন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, সেটা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মাটির, বাংলাদেশের প্রকৃতির প্রয়োজনের উপরে ভিত্তি করে হতে হবে। আর ভারত এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রটিকে আমরা চাই বা না চাই, তার আলো, তার বাতাস, তার পানি, তার নদী, তার নালা আমার দরকার। এবং আমাকে সেই জায়গা থেকেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমান যে কথাটি বলেছেন, সেটি দ্বারা অনেকটা পাকিস্তানি প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে কথা বলেছেন, যেটা ওই হাসনাতদেরকে চোখে চোখ রেখে কথা বলবে বলতে শুনেছিলাম। পরে দেখা গেল চোখে চোখ নাই, চোখের জায়গায় এখন চোখ নাই। এখন তারাই ফেরার, তারাই এখন বিদেশে পালানোর পথ খুঁজছে এবং মানুষ তাদেরকে খুঁজছে। আসুন রিয়েলিস্টিক চিন্তা করি, বন্ধুকে বন্ধুর মতো, শত্রুকে শত্রুর মতো দেখি। আর কাকে বন্ধু লাগবে আর কাকে শত্রু লাগবে, সেটা দেশের মানুষের স্বার্থ এবং অর্থনৈতিক ভায়াবিলিটির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার কৌশল অবলম্বন করি। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।